নমস্কার বন্ধুরা, কাকলি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটি আমি পড়ে শোনাবো সেই গল্পের নাম পেতনি রহস্য ও কিট্টু লাহিড়ী, লেখক হিমানীশ গোস্বামী। তাহলে বন্ধুরা গল্পটা আমি পড়ছি। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে একবার ভূত রহস্য সমাধান করতে হয়েছিল। কে জানতো কিট্টু লাহিড়ীকেও তেমনই এক ঘটনায় জড়িয়ে পড়তে হবে। জড়িয়েই পড়েছিল বটে, তবে ভূত ঠিক নয়। কিট্টু লাহিড়ী জড়িয়ে পড়েছিল পেতনি রহস্যে। কিট্টুর 2-3 সপ্তাহ সময়টা তেমন ভালো কাটছিল না। 2-3 সপ্তাহ হলো বাঘা কাকাও বাড়িতে নেই। তার পুরনো এক সঙ্গীর সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিখ্যাত পাহাড়ি জায়গা শিলংয়ে গেছেন। সেখানে 1 মাস অন্তত থাকবেন। ওখানে ওর বন্ধু সদানন্দ মোড়ল একটা ছোট্ট স্কুল খুলেছেন। সেখানে নানা রকম কাজকর্ম শেখানো হয়। ওখানকার বেকার ছেলেমেয়েরা যাতে কিছু শিখে পয়সা রোজগার করতে পারে, এমনই উদ্দেশ্য। এগুলোর মধ্যে আছে জামা কাপড় ধোয়া, ইস্ত্রি করা ইত্যাদি। এছাড়া বিদ্যুতে চলে এমন সাধারণ যন্ত্রপাতি, যেমন জল গরম করার হিটার, দরজার ঘন্টা, ইস্ত্রি, এমনকি রেডিও, পাখা ইত্যাদি সারায়। সম্প্রতি সদানন্দ মোড়ল একটা রান্নার ক্লাসও খুলেছেন। সেখানে কম বয়সীরা শেখে নানা রকম রান্না। পর্যটন বাড়ছে, হোটেল রেস্তোরাঁ বাড়ছে, সেখানে অনেক লোকও নেওয়া হচ্ছে। কেমন করে রান্না করতে হয়, কেমন করে সার্ভ করতে হয়, এসব শিখলে আজকাল কাজের অভাব হয় না। এছাড়া বয়স্করা, বিশেষ করে মেয়েরাও নতুন নতুন রান্না শিখছেন। এইসব শিখিয়ে বাঘা কাকার আয়ও হচ্ছে ভালোই। তবে উনি ওখানে স্থায়ীভাবে যাননি। কয়েকজনকে বিশেষ ট্রেনিং দিয়ে তারা যাতে নিজেরা অন্যদের ট্রেনিং দিতে পারে এমন পরিকল্পনা করেছেন। এইসব কাজে বাঘা কাকা যখন শিলংয়ে, তখনই ব্যাপারটা ঘটল। তবে শিলংয়ে নয়, কলকাতাতে। কিট্টু একা থাকলে একটা বড় ঝামেলা হয়, কেননা তখন তার সুপ্রিয়া পিসি তার জন্য রোজ খাবার পাঠিয়ে দেবেনি। 2-1 দিন অমন খাদ্য কোনো মতে খেলেও 3 দিন পর তার মন আর পেট দুই বিদ্রোহ ঘোষণা করে। এদিকে তার পিস্তুত ভাই মিহিরও নেই। এতদিন পরে তার কবিতা লেখার নেশা অনেকটা কেটেও গেছে। আর তার বাবা তাকে একরকম জোর করেই একটা চাকরি জোগাড় করে দিয়েছেন তারই এক বন্ধুর প্রতিষ্ঠানে। জায়গাটা খুব দূরে নয়, চন্দননগরে। তবে সপ্তাহের মধ্যে 5 দিনই সেখানে থাকতে হয়। সেখানে যাবার আহ্বান সত্ত্বেও কিট্টু সেখানে যেতে চায় না। তার কারণ মিহিরকে অনেক রকম কাজ করতে হয়। অনেক সময় তাকে বাড়িতেও পাওয়া যায় না। আবার এও হয় যে মিহিরের অফিসের লোকজন এসে ঘন্টার পর ঘন্টা নানা সমস্যা নিয়ে আলোচনা করে। একবার কিট্টু সেখানে গেলেও তার ভালো লাগেনি একেবারে। তাই যখন তার পুরনো বন্ধু বিনোদ গুপ্ত ভায়া যাদবপুরের মশা অধ্যুষিত এক জলার ধারে তাকে যেতে বলল, তখন সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সুপ্রিয়া পিসিকে ফোন করে দিল। দরজা জানলা বন্ধ করে বাড়িতে তালা ঝুলিয়ে বিনোদের গাড়িতে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলল। কোথায়? না যাদবপুরে, কোত্থেকে? না পার্ক সার্কাস থেকে। বিনোদের বাড়িটি একেবারে জলার ধারে না হলেও 2 মিনিটের হাঁটা পথ। বেশ বিস্তৃত জল, জল ঘোলাটে সবুজ, মশার বাহার আছে। তবে ওই জল
এমনই নোংরা যে মশারা পর্যন্ত ওই জলে ডিম পারে না। যাদবপুরের মশাদের নার্সিংহোম ছোট ছোট গর্তের জল অথবা বাড়ির কাছাকাছি কোনো ভাঙা হাঁড়ি, ফেলে দেওয়া গাড়ির টায়ার, এই সবের মধ্যে বৃষ্টির জল জমে থাকায় এবং নিয়মিত মশা মারা বিষ না ছেটানোয় মশাদের ডিম পাড়ার খুব সুবিধা। তবুও শান্তি পেল কিট্টু। এ বাড়িতে বিনোদ আছে, আর বিনোদের স্ত্রী সুদেষ্ণা এবং তাদের 8 বছরের গৌরব। সুদেষ্ণা স্কুলে পড়ায়, সেই স্কুলেই পড়ে গৌরব। বাড়িতে কাজের লোক 2 জন, তবে সর্বদার জন্য নয়, সেটার অনেক সুবিধে। কিন্তু সেই সব কথা থাক, কিট্টু এখানে এসে শান্তি পেয়েছে। সে ঠিক করে যতদিন থাকা যায় থাকবে। কিন্তু শান্তির দফা রফা হলো সকাল 8টায়। টেলিফোনে সুপ্রিয়া পিসির এক চাঞ্চল্যকর কণ্ঠস্বর, ওরে কিট্টু, আমাকে বাঁচা বাবা, আমার বড় বিপদ। কি হয়েছে সুপ্রিয়া পিসি, তোমার কণ্ঠ এমন উত্তেজিত কেন? সুপ্রিয়া পিসি প্রায় ঝংকার দিয়ে বলেন, ঝংকার দেব না তো কি, সকাল 7টা থেকে এই 1 ঘন্টা ধরে কেবলই ভাবছি দেওয়ালের অবস্থান টিক টিক করে আর হাতের সাহায্যে চলে 2 অক্ষরে। ভাবতে পারিস এমন বিপদের কথা? সুপ্রিয়া পিসি কথামালা নামের এক ক্রস ওয়ার্ড করেন, এটা তার নেশার মতো। কিট্টু এ ব্যাপারে একেবারে অসমর্থ তা নয়, কিন্তু সে সুপ্রিয়া পিসিকে সাহায্য করতে করতে দিব্যি পাকা হয়ে উঠেছে। সে খুব আস্তে আস্তে করে বলে, ঘড়িতে এখন কটা? ঘড়িতে কটা জেনে কি হবে, এই তো সবে 8টা হলো। তারপরই চিৎকার করে বলে চলেন, তুই একটা শয়তান, উত্তরটা হবে ঘড়ি, তাই না? 2 হাত দিয়ে চলে, টিক টিক করে, দেওয়ালে থাকে বলে ফোনটা রেখে দেন তিনি। কিট্টু ভাবে সুপ্রিয়া পিসিকে ফোন নম্বরটা না দিলেই হয়তো ভালো হতো। কিন্তু কিট্টুর শান্তির ফের ব্যাঘাত ঘটল দুপুর নাগাদ। ওর জন্য নির্দিষ্ট করা আলাদা ঘরে প্রচুর বই যেমন ছিল তেমনই ছিল একটা টেলিভিশনও। কিট্টু ক্লিক করে সেটা চালু করতেই শুনতে পেল একজন ভারী উত্তেজিত কণ্ঠে বলছেন, যাদবপুরের এক বড় প্রমোটার সুরেশ্বর সুরকে তার বেহালার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আরও অদ্ভুত ব্যাপার, তিনি যে ঘরে রাত্রে ছিলেন সে ঘর ছিল ভেতর থেকে বন্ধ। তার দেহ দেখে পুলিশে অনুমান করেছেন তিনি প্রবল আতঙ্কে মারা গেছেন অথবা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। যদিও ঘরে বিষের শিশি বা তেমন কিছু প্রমাণ পাওয়া যায়নি, ময়না তদন্ত করলে তবে মৃত্যুর আসল কারণটি জানা যেতে পারে। টিভির খবরে আরও জানা গেল, সুর মহাশয় যাদবপুরে প্রমোটার হলেও তার বাড়ি বেহালায়। তিনি বিবাহিত হলেও তার স্ত্রী সুরমা আলাদা থাকেন। তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না বলেই প্রতিবেশীরা জানিয়েছে। বিকালে কিট্টু ঘুমিয়ে পড়েছিল বই পড়তে পড়তে। এমন সময় শোনা গেল জোনা কয়েক যুবক, জলা বোঝানো চলবে না, চলবে না, জলা বোঝানো চলবে না, চলবে না স্লোগান দিতে দিতে ঘুরছে। কিট্টু ভাবল এ রাজ্যে জলাভূমি আর থাকবে কি না তাই সন্দেহ। বিকেলে কিট্টু একটু পাড়ায় ঘুরে এলো, একেবারে যাদবপুর রেল স্টেশন পর্যন্ত। বিকেলে চমৎকার জলখাবার আর চা খেয়ে গৌরবের সঙ্গে কিছুক্ষণ গল্প করলো। কিট্টু বুঝল ছেলেটি ইংরেজি মাধ্যমে পড়ে, কেননা কিট্টু তাকে প্রশ্ন করেছিল, তুমি কি সাঁতার কাটো? উত্তরে গৌরব বলেছিল, না কাকু,
আমি সুইম কাটি না। যাই হোক, কিট্টুর 2-3 দিন খুব ভালোই কাটলো। অবশ্য ইতিমধ্যে সুপ্রিয়া পিসি তাকে বারবার ফোন করে ক্রসওয়ার্ডের ধাঁধার উত্তর জেনে নেওয়ার চেষ্টা করেছেন। তবে 5ম দিন সকালের খবরের কাগজ পড়ে সে একেবারে হতবম্বই হয়ে গেল। রাত্রে 3টি খুন হয়েছে। সেই সুর যেমন খুন হয়েছিলেন প্রায় তেমনই রহস্যজনকভাবে। একজন যাদবপুরেই, নাম জয়রাম মুকুল, অবাঙালি প্রমোটার। অন্য 2 জনই লিলুয়ার। একজনের নাম মোহাম্মদ হালিম আর অন্য একজন ললিত ভঞ্জ। সবচেয়ে উল্লেখযোগ্য হলো এরা প্রত্যেকেই যাদবপুরের বিশাল জলাভূমি ভরাট করেছিলেন বেআইনিভাবে। প্রত্যেকেই মারা গেছেন আশ্চর্য কোনো উপায়ে। কারোর শরীরে বিষ পাওয়া যায়নি, আঘাতেরও চিহ্ন নেই। কিট্টু ভাবতে লাগলো, কিন্তু এর কোনো সম্ভাব্য ব্যাখ্যা তার মনে এলো না। এই সময় বাঘা কাকা থাকলে বেশ হতো। কিট্টুর অনেক জটিল সমস্যা বাঘা কাকাই সমাধান করে দিয়েছেন, কিন্তু সে ভেবে এখন আর লাভ কি? সেদিন রাত্রে ডিনারের সময় বিনোদ কিট্টুকে বলল, তোর ঘুম কেমন হয়? কিট্টু বলল, বলতে নেই, ঘুম ভালোই হয়, তবে মনে দুশ্চিন্তা থাকলে প্রায় জেগে উঠি। খানিক বই পড়ি, আবার ছটফট করে ঘুমিয়েও পড়ি। কেন প্রশ্ন করছিস এরকম? এবারে সুদেষ্ণা বলল, কাল অমাবস্যা কি না, তাই একটু বলছি। প্রত্যেক অমাবস্যার রাত্রে বেশ জোরালো কণ্ঠে এখানে কিছু পেতনি হাসাহাসি করে, ঠাট্টা করে, রীতিমতো আসর বসায়। কেউ কেউ আবার গানও করে, তবে মানুষের কণ্ঠ নয়, এবং সুরও যে খুব চমৎকার তাও নয়। সে কি কথা? ভূত কি সত্যি আছে নাকি? কিট্টু প্রশ্ন করে। বিনোদ হেসে বলে, ভূত আছে নিশ্চয়ই, যদি নাও থাকে তবে পেতনি যে আছে সে বিষয়ে সন্দেহ নেই। তবে এই পেতনিরা খুব কঠোর প্রকৃতির নয়। এই অঞ্চলের কোনো মানুষকে তারা এ পর্যন্ত মারেনি, ধরেনি, এমনকি ভয়ও দেখায়নি। এই পেতনিদের মনে মায়া দয়াও আছে। এই অঞ্চলে এমনও হয়েছে দুরবস্থার মধ্যে পড়ে কারোর হয়তো খাওয়া জুটছে না, ওরা বুঝতে পেরে রাত্রে ভালো ভালো খাবার, চাল ডাল তেল এসব রেখেও আসে। পেতনিদের দয়া মায়া আছে, তবে ওঝাদের ব্যাপারে ওরা খড়গহস্ত। দুটো ওঝা যজ্ঞ করতে এসেছিল, ওরা তাদের উড়িয়ে নিয়ে একেবারে একজনকে আন্দামানে আর একজনকে সুয়েজ খালের কাছে একটা মালবাহী জাহাজে ছেড়ে দিয়ে এসেছিল। সেই থেকে এই অঞ্চলে একটি ওঝাও আসেনি। কে আসবে এমন পেতনির পাল্লায় পড়তে? ওঝারা সব ভূতের মন্ত্র জানে, কিন্তু পেতনির মন্ত্র তাদের জানা নেই। আসলে পেতনিরা হাজার হলেও ভূতদের চেয়ে অনেক বেশি নরম স্বভাবের তো। ভূতেরা ভয় দেখায়, সুযোগ পেলেই দেখায়, কিন্তু পেতনিরা কাউকে ভয় দেখাতে চায় না, এটা ঠিক। কিন্তু হলে কি হবে? মানুষেরা তো ভয় পায় ওদের কথা যখনই মনে পড়ে তখনই। কাছাকাছি কোনো পেতনি এলে আরও ভয় পায়। ওই ভয় পাওয়া দেখে পেতনিরা অনেক মজা পেয়ে হেসে ওঠে। আর ওদের হাসি তো আর মানুষের মতন কণ্ঠে হয় না, গলাটা কেমন কর্কশ আর ক্ষণক্ষণে শোনায়। তারা হাসলে খলখল করে হাসে, মানুষেরা হাসে খিলখিল করে। ভূত বা পেতনি কেউই চেষ্টা করলেও খিলখিল করে হাসতে পারে না হি হি করে বা হো হো করে হাসতেও। এইসব যে পেতনিদেরই কাজ সে বিষয়ে কিট্টু নিশ্চিন্ত হলো, যদিও সে এর আগে পেতনি বা ভূত বা দানব
এসবের বিশ্বাসই করতো না। সে ভূত পেতনি এসব নিয়ে পড়েছিল কিছু কিছু। সে জানতে পেরেছে পৃথিবীতে একমাত্র বঙ্গদেশেই পেতনিরা থাকে। ভারতবর্ষে ভূত আছে প্রায় সমস্ত রাজ্যে, সব প্রায়ই একই রকম। কিন্তু ইউরোপের ভূতেরা আবার আলাদা। ইংরেজ ভূতেরা আসলে মুন্ডু কাটা ভূত। তারা নিজেদের মুন্ডু এক হাতে করে ঘোরে। মুন্ডু স্পষ্টভাবে কথা বলতে পারে, নাকে সুরে নয় মোটেই। এদিকে ফরাসি ভূতরা অবশ্য নাকে সুরে কথা বলে। আবার জার্মানিতেও পল্টারাজাইস্ট নামে এক ধরনের ভূত আছে। তারা গৃহস্থের ঘরে ঢুকে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে কেলেঙ্কারি করে, কিন্তু কাজটা সাবধানে করে। একটা আসবাবপত্র কিন্তু ভাঙে না। এর মধ্যে কিট্টু ফোন করে বাঘা কাকাকে ব্যাপারটা জানিয়ে দিয়েছে। উনি তো ভারী উত্তেজিত, বলেছেন কালই এসে যাবেন। এমন সুযোগ আর পাওয়া যাবে না। কিন্তু কী সে সুযোগ সেটা অবশ্য তিনি বলেননি। সেটা সেই অমাবস্যার রাত। মেঘ আকাশকে ঢেকে অন্ধকার যেন আরও ঘনীভূত করে দিয়েছিল। ভূতদের ভারী প্রিয় এই জমাট বাঁধা অন্ধকার। রাতে খাওয়া দাওয়ার পর ঘণ্টাখানেক বই পড়ে বিছানায় শুয়ে পড়ল কিট্টু। কিন্তু ঘুম আর কিছুতেই আসে না। কিট্টু কেবলই ছটপট করতে থাকে। রাত তখন 1টা বেজে গেছে। হঠাৎই কিট্টু জেগে উঠল। একটা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে বইতে লাগলো। ঘরে কেউ এসেছে বলে মনে হলো। কিট্টু ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু কিছুতেই গলা থেকে একটা আওয়াজও বার করতে পারল না। গলা শুকিয়ে গিয়েছে। টেবিলে গ্যালাসে জল ছিল। অন্ধকারে সেটা দেখতে না পেয়ে বেড সুইচ জ্বালল, কিন্তু আলো জ্বলল না। আন্দাজে টেবিলের ধারে গিয়ে গেলাসে একটু জোরেই হাত লেগে গেল, আর স্টিলের গেলাসটি জল সমেত পড়ে গেল মেঝে। কি করবে সে বুঝতে পারছে না। এমন সময় কে যেন ঘরের মধ্যে খলখল করে হেসে উঠল। কিট্টু বুঝে নিল এই হলো পেতনি। তার এমনিতেই অনেক সাহস, কিন্তু সে তো দিনের বেলায় সূর্যের আলোর স্পষ্টতায়। এই অন্ধকারে তার বড় অসহায় লাগলো। সে বলতে গেল, তোমরা কে? বলতে ঠিক পারল না। কেমন একটা গোঙানির মতন আওয়াজ হলো মাত্র। এরপর তার জ্ঞান সম্পূর্ণ হারালো না বটে, কিন্তু যেটুকু রইল তা কোনো কিছু মনে রাখার মতন যথেষ্ট নয়। যেন সে স্বপ্ন দেখছে, আবার কখনো মনে হচ্ছে স্বপ্ন নয়, সত্যি সব ঘটছে। কিট্টু বেশ বুঝতে পারল তার ঘরে যারা এসেছে তারা কিছুতেই শরীরই নয়। এরা হচ্ছে যাদের বলা হয় তানারা। তেনারা হলেন পেতনি, ভূত নয়। কিন্তু কিট্টু আচ্ছন্ন ছিল বলেই হয়তো তার আতঙ্ক হলো না। সে যেন সহজভাবেই বলল, আপনারা কি চান? এবার খলখলে হাসি। তারপর একজন বেশ খোনা গলায় বলল, আমরা যা চাই তা হলো আমাদের এই জলা থেকে হটানো চলবে না। কিন্তু আমরা তোমার কাছে এসেছি তোমাকে নাচ দেখাতে। আমরা হচ্ছি ভয় পেও না পেতনির দল। আগে মানুষের বউ ছিলাম, কেউ ভালো মানুষের মেয়ে ছিলাম, কিন্তু এখন আমাদের শরীর নেই, কেবল মন আছে। এই মনের জোরেই আমরা ছায়া রূপ ধরি। দিনের বেলায় কেউ দেখতে পায় না আমাদের,
আমরা যেখানে সেখানে যাই, রাতের বেলা কেউ কেউ দেখতে পায়, কেউ কেউ পায় না। তবে একটা কথা, রাতের বেলা আমাদের ছায়ামূর্তিতে শক্তি আসে। আমরা যে কোনো জিনিস যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, বিশেষ করে অমাবস্যার রাতগুলিতে। যাক সে কথা, আমরা এখানে এসেছি তোমাকে একটু নাচ দেখাবো বলে। তোমার কাছে ঘুঙুর হবে? এবার সত্যি কিট্টু একেবারে জ্ঞান হারিয়ে ফেলল। সেই জ্ঞান ফিরে পেল পরদিন সন্ধ্যায় বাঘা কাকা আসার পর। কিট্টু খুবই দুর্বল বোধ করছে। ওকে নিয়ে চারিদিকে খুব উত্তেজনা হচ্ছে। খবরের কাগজ, টিভির লোকও এখানে এসেছে। যাদবপুরে পেতনির রহস্য নিয়ে আলোচনা চলছে প্রায় সর্বত্র। যাই হোক, বাঘা কাকা বললেন, আসল সমস্যা হলো পুনর্বাসন, পেতনিদের পুনর্বাসন। কিট্টুবাবু যেসব পেতনির দেখা পেয়েছেন সেসব ওর বিভ্রম। মনটা দুর্বল ছিল, তাই রাতে খোয়াব দেখেছেন। উনি ভালো হয়ে উঠবেন 2-1 দিনের মধ্যেই। ওই যে বলছিলাম, আসল ব্যাপার হলো পুনর্বাসন। যাদবপুরে এই জলাটা প্রমোটারেরা বোঝাবেই। প্রমোটার 10 জন মরলে আবার 10 জন গজাবে, তাতে সমস্যা কমবে না। এখানে পেতনিরা 1000 বছর ধরে এখানে আছেন, তাদের জন্য আমি বিকল্প জায়গার ব্যবস্থা করেছি। ওরা সম্মানের সঙ্গে সেখানে থাকবেন। জায়গাটা কোথায়? এই প্রশ্নের উত্তরে বাঘা কাকা বললেন, শিলংয়ের কাছে একটা বড় লেক আছে, সেখানে অনেক বড় বড় মাছ আছে। সেখানে 1500 পেতনি থাকতে পারবেন। মেঘালয় সরকার ওদের দিয়ে ব্যাপক পরিবহনের ব্যবস্থা করে দেবেন। পেতনিরা সেখানে রাতে 4-5 ঘন্টা ডিউটি দিলেই 2 কেজি করে মাছ পাবেন। ওরা 1000 লক্ষ লক্ষ প্যাকেটে এই ঠিকানা থেকে ওই ঠিকানায়, এ রাজ্য থেকে অন্য রাজ্যে, এ দেশ থেকে অন্য দেশে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে দেবেন। বাঘা কাকা বললেন, এরকম 4-5 হাজার বছর চললে এইসব পেতনিদের আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য একটা যজ্ঞ করা হবে। তখন ওরা অমৃতলোকে যাত্রা করবেন। এদের জায়গা তখন অন্য পেতনিদের কাজে লাগানো হবে। কয়েকদিন যাদবপুরে থাকার পর কিট্টু তার পাক সার্কাসের বাড়িতে ফিরে গেল। তার মন এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। সুপ্রিয়া পিসি তাকে 2 বার দেখে গেছেন। একদিনের ছুটি নিয়ে মিহিরও এসে ওকে সঙ্গ দিয়েছে। 2-4 দিন এরকম চলছে। সুপ্রিয়া পিসি তার জন্য রোজই নানা রকম রান্না করে পাঠাচ্ছেন। বাঘা কাকার রান্নার কথা মনে পড়ে কিট্টুর কান্না পাচ্ছে, কিন্তু কিছুই তার আর করার নেই, অন্তত কয়েক মাস। বন্ধুরা, এখন এই পর্যন্তই। কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আরেকটা গল্পের সাথে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।